This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আর হাওড়াতে ফের আরও একবার গুলি চলল। এবার লিলুয়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ী রাজেশ সিং। রাতে বাইকে এসে ব্যবসায়ীকে গুলি করে দুষ্কৃতীরা। পেটে গুলি লাগে ওই ব্যবসায়ীর। আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যবসায়ী। পুরনো খুনের মামলার সঙ্গে যুক্ত ছিলেন রাজেশ সিং। জেলেও খেটেছেন তিনি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা পুলিশের। গত বুধবার রাতে হাওড়ার ঘোষপাড়ায় গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার প্রাক্তন আইসি। আর ফের গুলি চলল হাওড়াতে। হাওড়া শহরে আবারও শুট আউটের ঘটনা। এবার ঘটনাস্থল লিলুয়ার এনএস রোড। আমার পিছনেই যে বহুতল আবাসন দেখা যাচ্ছে, এটাই হলো ইন্দ্রধনুষ আবাসন। এবং এই আবাসনের নিচের তলায় গতকাল একটি জন্মদিনের পার্টি হচ্ছিল এবং সেই পার্টিতেই যোগ দিয়েছিলেন ব্যবসায়ী রাজেশ সিং। রাজেশ সিং যখন জন্মদিনের পার্টি অ্যাটেন্ড করার পর গেটের সামনে বেরিয়ে এইখানটা এসে দাঁড়ান, তখনই কিন্তু যেটা জানা যাচ্ছে যে লিলুয়ার এই সাইড থেকে, আমার ডান দিকের রাস্তা থেকে, এইখান থেকেই দুষ্কৃতীরা মোটর সাইকেলে চেপে তারা কিন্তু আসে এবং খুব কাছ থেকেই ওই রাজেশ সিংকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় এবং এই ঘটনায় গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন এখানে রাজেশ সিং। এই যে মোটর সাইকেল দেখা যাচ্ছে, এখানে কিন্তু এখনও রক্তের দাগ স্পষ্ট এবং গুলি লাগার পরেই রাজেশ সিংকে সেখান থেকে উদ্ধার করে স্থানীয় টিএল জয়সওয়াল হাসপাতাল নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে উত্তর হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীকালে সেখান থেকেও কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে তাকে ট্রান্সফার করা হয়। প্রশ্ন উঠছে যে এই যে পরপর শুট আউটের মতো ঘটনা ঘটছে হাওড়ায়, নিরাপত্তা কোথায়? কোথায় পুলিশি নিরাপত্তা? যদিও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং যেটা জানা যাচ্ছে এই রাজেশ সিং কিন্তু বর্তমানে লিলুয়ায় বেশ কয়েকটি ডেভেলপিংয়ের কাজ শুরু করেছিলেন। এই রাজেশ সিংয়ের একটি পুরনো ব্যাকগ্রাউন্ডও রয়েছে। ইনি কিন্তু দুখানা খুনের ঘটনায় কিন্তু আসামি এবং জেল খাটা আসামি, এমনটাই বলা যেতে পারে। বর্তমানে তিনি কিন্তু শাসক দলের কিছুটা হলেও ঘনিষ্ঠ, এমনটাই জানা যাচ্ছে এবং এই লিলুয়া অঞ্চলে প্রমোটারিংয়ের কাজ করে। এখন প্রশ্ন হচ্ছে, পুরনো কোনো শত্রুতার জেরে এই গুলি চললো নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক কোনো অভিসন্ধি? সব বিষয়টাই খতিয়ে দেখছে হাওড়া সিটি পুলিশের পদস্থ আধিকারিকরা। হাওড়া থেকে সুব্রত বন্দ্যোপাধ্যায়, TV9 বাংলা। বললো তো দাদা আমি গুলি লেগেছে, যশোর হসপিটালে তুমি আসো। যশোর হসপিটালে গিয়েছি, এখানে রক্ত থেকে হ্যাঁ বেরিয়ে গেছে, এটা আমি জানি না। ঠিক আছে, তারপরে আমি যখন দেখেছি ওনাকে মনে হচ্ছিল গুলি লেগেছে, রক্ত থেকে পুরো একদম চান করে গেছে। এখানে জিজ্ঞেস করেছি তো উনি বলেছেন দুটো ছেলে ছিল বাইকে, মতো ওরাই মেরে গেছে। এখানে একটা ফায়ারিং এর ইনসিডেন্ট হয়েছে যেখানে রাজেশ সিং বলে একজন ইনজিওর্ড হয়েছে। এখন আপাতত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এখন অবধি যা খবর আছে স্টেবল আছে, এমনি ভাইটালস ঠিক আছে। এখন হচ্ছে মানে ইনভেস্টিগেশন তো একদম প্রাইমারি স্টেজে আছে। লাস্ট 5-6 বছর ধরে যদিও সেরকম কোনো কেসে ইনভলভমেন্ট দেখা যায়নি, তার আগে তার বিভিন্ন কেস টেস্ট ছিল, বেশ কিছু আনসার্টেড কেস। দেখুন, দিকে দিকে গুলি চলছে এবং রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতে গুলির ছবি আমরা দেখতে পাচ্ছি। আর এবার হাওড়ার ছবি দেখছি এবং এই একের পর এক গুলি চলা এবং পর এই গুলিরাজের ছবি দেখা যাচ্ছে। ইংরেজবাজার, কালিয়াচক, পর ছবি, হাওড়ার ছবি দেখতে পাচ্ছি এবং এই এক করে গুলি চলার ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে উঠবে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রাহুলবাবু, TV9 বাংলা আপনাকে স্বাগত। দেখুন, পর গোটা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় এমন গুলি চলার ঘটনা ঘটছে। আইন শৃঙ্খলা, প্রশাসন, এগুলোর দিকে তো প্রশ্ন উঠবেই। দেখুন, বিষয় হচ্ছে এই রাজ্যটা গুলিরাজ হওয়াতে সবচেয়ে বড় হাত হচ্ছে তৃণমূল কংগ্রেসের এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। তার কারণ হচ্ছে শুধুমাত্র ভোটে জেতার জন্য মস্তানদের ঢালাও অনুমতি দিয়ে রেখেছেন, অস্ত্রশস্ত্রের যথেষ্ট কারবার চলছে এবং পুলিশকে নিরস্ত্র করে রেখে দিয়েছে। এই যে অবস্থা চলছে, যার সুবিধা একদল মস্তান এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতিকারী নিচ্ছে, যার জন্য চারিদিকে পশ্চিমবাংলায় সর্বত্র গোলাগুলি ইত্যাদি চলতে শুরু করেছে এবং এমন পর্যায়ে গিয়েছে যে পুলিশের ওপরও ভয় নেই, সরাসরি পুলিশকে গুলি চালিয়ে দিচ্ছে, যেটা আগে কখনো ছিল না। অর্থাৎ আইন রক্ষকই এখন মস্তানদের ভক্ষকে পরিণত হয়েছে। এই যে অবস্থা চলছে,
এই অবস্থা চলতে থাকলে এক সময় সংস্কৃতির পীঠস্থান ছিল পশ্চিমবাংলা, আর আজকে নৈরাজ্যের পীঠস্থান হচ্ছে পশ্চিমবাংলা। অতএব এর জন্য এই সরকার দায়ী। অবিলম্বে কঠোর ব্যবস্থা না নিলে সাপের কামড়েই সাপুরের মৃত্যু হয়। অতএব সেই কারণে সাপুরে সাবধান থাকুন, সাপকে আর বাড়তে দেবেন না। অনেক ধন্যবাদ আপনাকে। বিজেপির বক্তব্য শুনলাম, রাহুল সিনহার বক্তব্য আমরা শুনলাম। এবার শাসক দল কিভাবে দেখছে বিষয়টিকে, সৌগত রায়ের বক্তব্য শুনবো। কলকাতায় গুলি তো আজ থেকে ছিল না। নেপাল রায় আমাদের এমএলএ ছিলেন, তাকে গুলি করে মেরেছিল নকশালরা 71 সালেই নকশালরা গুলি করে আমাদের নেতা নারায়ণ করকে মেরেছিল। গুলি আগেও ছিল, এখনো আছে, ঘুরে ফিরে হয়। যখন হয় তখন সংবাদ মাধ্যম সেটাকে বাড়িয়ে বলে যে গুলি হঠাৎ চালু হলো। চালু বহুদিন থেকেই আছে। আপনি সুপ্রতিম সরকারের লালবাজারের গোয়েন্দাদের গল্প পড়ে দেখুন, কতগুলো গুলির ঘটনা দেখবেন। 5 দিন কেটে গেল তবুও ডাকাতের কিনারা হলো না, আর ফের দমদমে চুরি। আমাদের সহকর্মী রঞ্জিত সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, দমদমে চুরির ঘটনা কিভাবে ঘটলো? দেখো, দমদম পৌরসভার নলতা স্কুল বাড়ি রোডে যে ডাকাতির ঘটনা ঘটে গেছে তার কিন্তু কিনারা হয়নি। তার মধ্যেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল দক্ষিণ দমদম পুরসভার 2 নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ লিঙ্ক রোডে। এবং পরপর বাড়িতে একটি বাড়িতে চুরি এবং পরপর 2টি বাড়িতে চুরির চেষ্টা করা হয়েছে। এবং সরাসরি সেই ওয়ার্ডের কাউন্সিলর তিনি রয়েছেন। এই যে চুরির ঘটনা পরপর বাড়িতে ঘটে গেল এবং চেষ্টা করা হলো, কি ব্যাখ্যা কিভাবে করবেন এটার? দেখুন, এটা একেবারেই দুঃখজনক ঘটনা। যার বাড়িতে চুরি হয়েছে ভীষণ নিম্ন মধ্যবিত্ত পরিবার। তো একটা পরিবারে কী হয়, মানুষ ভীষণ কষ্ট করে জিনিস সঞ্চয় করে, সেখানে তাদের যেটুকু ছিল মানে সোনা গয়না সেগুলো নিয়ে গেছে। তো এটা সিসিটিভিতে রয়েছে। সিসিটিভিতে এর আগেও দেখা গেল যে সিসিটিভিতে অভিযুক্তদের ছবি পেল, কিন্তু এখন অভিযুক্তরা অধরা। তারপরে এখানে চুরি। হ্যাঁ, এর আগেরটা আমাদের এখানে এই প্রথম। আপনি এর আগের সঙ্গে মেলালে হবে না। যেটা আপনি বলছেন সেটা আমাদের পৌরসভা না, সেটা দমদম পৌরসভার কথা বলছেন। আর এটা আমাদের দক্ষিণ দমদম পৌরসভা। তো এখানে আমাদের কিন্তু কোনো সময় এইভাবে একেবারে রঞ্জিত বুঝতে পারছি। অনেক ধন্যবাদ তোমায় আপাতত। মিডন স্ট্রিটে লুটের তদন্তেও এখনো ব্লাইন্ড লেনে রয়েছে পুলিশ। 7 দিন পরেও অধরা দুষ্কৃতীরা, আতঙ্কে বাড়ি ছাড়া বৃদ্ধা।